আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো ইনভেন্টরি, যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ চলতি সম্পদ আর কি। আর এটা সে চ্যাপ্টারটা হলো ইনভেন্টরি। সো ইনভেন্টরি মানে হচ্ছে মজুত পণ্য, আর এটা হচ্ছে একটা চলতি সম্পদ। সেজন্য মেনলি এখানে লেখা হয়েছে অ্যাকাউন্টিং ফর কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি। সো আমরা আজকে ইনভেন্টরি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ইনভেন্টরি চ্যাপ্টারটা একদমই ইজি, সো এটা থেকে ম্যাথ আসলে কোনোভাবে মিস করা যাবে না। আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব, আশা করি তোমরা সেটা বুঝতে পারবা। সো এটা থেকে কোনোভাবে আমাদের অ্যান্সার মিস করা যাবে না, কারণ এটা একদমই ইজি ম্যাথ আসে। সো ইনভেন্টরি আমরা যারা এসএসসিতে করছি কিংবা অ্যাডমিশনের সময় পড়ছিলাম, সো এটা তোমরা জানো কতটা ইজি। সো আমরা দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে আমাদের কিছু মেথড আছে, যেমন ফিফো মেথড, লিফো মেথড, ওয়েট অ্যাভারেজ মেথড। এরপরে আমরা এসএসসিতে কিন্তু সিম্পল অ্যাভারেজ মেথড করে নিই। আমাদের এখন আরেকটা মেথড আছে, সেটা হলো সিম্পল অ্যাভারেজ মেথড। এরপরে আরও কিছু জিনিস বের করা লাগে, যে ইন্ডিং ইনভেন্টরি, গ্রস প্রফিট, এগুলো ইজিলি বের করা যাবে। কিন্তু আমাদের এখানে নতুন একটা মেথড হচ্ছে, সেটা হলো সিম্পল অ্যাভারেজ মেথড। সো চলো আজকে আমরা একটু বেসিকটা দেখি কীভাবে কোনটা কী করতে হবে। এক নম্বর হচ্ছে ফিফো মেথড। ফিফো মানে কি, এটা যদি আমরা মিনিং বলি, সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফিফো মেথড। ফিফো মেথডে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে পূর্ববর্তী রেট আগে বিবেচনা করা হবে। কি বলছে? ফিফো মেথডে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে পূর্ববর্তী রেট আগে বিবেচনা করা হবে, ক্রমান্বয়ে পরবর্তী রেটগুলো অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড যখন হিসেব করা হয়, তখন ক্রয়কৃত পণ্য রেট অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, এখন আসো, আমাদের বলছে ফিফো মেথডে মজুদ, মনে করো তোমার গোডাউন আছে একটা, গোডাউনে যদি প্রোডাক্ট আসে তাহলে পারচেজ বা রিসিভড। মনে করো তোমার একটা গোডাউন আছে, যেহেতু মজুদ পণ্য, হ্যাঁ, তোমার গোডাউনে যদি পণ্য আসে তাহলে সেটা হলো রিসিভড বা পারচেজ। আর যদি তোমার গোডাউন থেকে পণ্য বিক্রি করে দাও, পণ্য বিক্রি করে দিলে সেটা হচ্ছে সেলস বা কী জানি কয়, ইস্যু। সেলস বা ইস্যু, এটা হচ্ছে তোমার গোডাউন থেকে প্রোডাক্ট চলে যাওয়া বা বিক্রি করে দেওয়া। ইস্যু বা সেলস, আর হচ্ছে রিসিপ্ট অথবা পার্সেল। এই দুইটা হচ্ছে আমাদের। একটা হচ্ছে তোমার গোডাউনে মাল আসবে আর যাবে, মাল আসলে যোগ হবে, মাল গেলে বিয়োগ হবে। ক্লিয়ার? তার মানে আমরা যখন প্রোডাক্ট ক্রয় করব তখন বিগিনিং ব্যালেন্সের সাথে সেটা যোগ হবে, ক্রমান্বয়ে এভাবে পার্সেসগুলো যোগ হবে, আর তোমার বিক্রি করে দিলে সেটা বিয়োগ করব আমরা। হ্যাঁ, তো আমরা এগুলো গড় করে করে করতে হবে, তখন দেখতে পারবা। এখন জাস্ট বোঝার ট্রাই করো। তাহলে ফিফো মেথড হলো আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন আসো, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি, তোমার মনে করো আজকে 1 তারিখে একটা মাল আসছে, কালকে 2 তারিখে একটা মাল আসছে, পরশু 3 তারিখে একটা মাল আসছে। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে তোমার প্রথমে যে মালটা আসছে, 1 তারিখে যে মালটা আসছে সেটা আগে বিক্রি করতে হবে। হ্যাঁ, তোমার সেলস করতে হবে 1 তারিখের মালটা আগে। 1 তারিখের মাল শেষ হয়ে গেলে 2 তারিখের মাল বিক্রি করবা বা প্রোডাক্ট বিক্রি করবা। এভাবে ক্রমান্বয়ে নিচের প্রোডাক্টগুলো বিক্রি করবা, সেলস করবা। আর এখন আসো লিফো মেথড কি। ফিফো মানে কি, তোমার প্রথমের প্রোডাক্টগুলো আগে বিক্রি করবা। আর লিফোতে দেখো, লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। কি লাস্ট ইন ফার্স্ট আউট? লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষের পণ্য আগে বিক্রি করা। কি বলছি, এটা হচ্ছে আগের পণ্য আগে বিক্রি করা, আর এটা হচ্ছে শেষের পণ্য আগে বিক্রি করা। তাহলে লিফো মেথডে মজুদ মূল্যায়নকালে সর্বশেষ নিকটতম ডেটে ক্রয়কৃত মূল্য অন্তর্ভুক্ত হবে। কি বলছি, লিফো মেথডে মজুদ মূল্যায়নকালে সর্বশেষ নিকটতম ডেটে ক্রয়কৃত মূল্য অন্তর্ভুক্ত হবে। ওই যে আমরা বললাম লিফো মেথড কি, মনে করো তুমি এটার মতে 1 তারিখে একটা মাল পাইছো, অর্থাৎ মাল কিনছো, গোডাউনে রাখছো, 2 তারিখে আরেকটা মাল কিনছো, 3 তারিখে আরেকটা মাল কিনছো। এখন লিফো মেথড হলো আগে তুমি 3 তারিখেরটা বিক্রি করবা, সর্বশেষ যে মালটা আসবে, এই যে সর্বশেষ নিকটতম যেটা 3 তারিখ, 3 তারিখের আগে 3 তারিখের মালটা আগে বিক্রি করতে হবে। এরপরে 3 তারিখের মাল শেষ, এরপরে 2 তারিখের মাল বিক্রি করবা। এরপরে 2 তারিখের মাল শেষ, এরপরে 1 তারিখের মাল বিক্রি করবা। অর্থাৎ লাস্টের থেকে বিক্রি করতে হবে। ফিফো হচ্ছে আগে 1 তারিখের মাল বিক্রি করবা, লিফো হচ্ছে আগে 3 তারিখের মাল বিক্রি করবা। ক্লিয়ার? তো এই দুইটার পার্থক্য হচ্ছে এটা। সো আমরা এগুলো ম্যাথ করতে গেলে আরও ইজিলি বুঝতে পারবো। চলো 3 নম্বরে বলছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। এটা হচ্ছে গড় মজুদ পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে গড় মজুদ পদ্ধতি।
ওয়েটেড অ্যাভারেজ মেথডে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মজুত পণ্যের মূল্য যখন অন্তর্ভুক্ত করা হয় তখন মোট ব্যয়কে মোট মজুত পণ্যের পরিমাণ দ্বারা ভাগ করে ইস্যু রেট নির্ধারণ করা হয়। এক্ষেত্রে নতুন মূল্য পণ্য ক্রয় করা হলে ওয়েটেড অ্যাভারেজ রেট চেঞ্জ হবে, না হলে অপরিবর্তিত থাকবে। আচ্ছা, ইয়েতে আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথডে হচ্ছে, তুমি মনে করো তোমার বিগিনিং একটা ব্যালেন্স আছে, এখন তুমি প্রোডাক্ট ক্রয় করছো, ক্রয় করার পরে তোমার আগের প্রোডাক্টের সাথে নতুন প্রোডাক্ট যোগ করবা, হ্যাঁ, এরপরে আগের টাকার সাথে নতুন টাকা যোগ করবা, তারপরে সেই টাকা দিয়ে তুমি টোটাল ইউনিটকে ভাগ দিবা, ইউনিট দিয়ে টোটাল টাকাকে ভাগ দিবা, তাহলে যে মানটা আসবে সেটাই হলো তোমার সেলস রেট, সেটাই সেলস রেট হিসেবে গণ্য হবে। এভাবে আমাদের রেটগুলো নির্ধারণ করতে হবে। সো এইগুলো ম্যাথ করলে আরও ইজিলি বুঝতে পারবে, এখন জাস্ট এমনি বুঝে রাখো। ওয়েটেড অ্যাভারেজ মেথড হচ্ছে তোমার গড় মূল্য নির্ণয় করা। যখন পণ্য ক্রয় করা হবে তখন গড় মূল্য চেঞ্জ হবে, যখন বিক্রি করা হবে তখন কিন্তু চেঞ্জ হবে না। যখন নতুন প্রোডাক্ট ক্রয় করব তখনই পণ্যের মূল্য আমরা ওই যে যোগ করে এরপরে ইউনিট দিয়ে ভাগ দেবো টাকাকে, তাহলে যে মানটা আসবে সেটা হলো গড় মূল্য। ক্লিয়ার? আর সেই মূল্য দিয়ে বা সেই রেট দিয়ে আমাদের সেলস করতে হবে, বিক্রয় করতে হবে। সো এরপরে আসো, এগুলো নিয়ে মাথা গোলানোর কোনো কারণ নেই, যারা আগে পড়ছো তারা তো অবশ্যই জানোই, আর যারা জানো না ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ম্যাথ করতে গেলে আরও ইজিলি বুঝবো। এরপরে আসো 4 নম্বরে সিম্পল অ্যাভারেজ মেথড। এটা কীভাবে? সিম্পল অ্যাভারেজ মেথডে পণ্য ইস্যু করার ক্ষেত্রে সর্বশেষ ক্রয়কৃত রেটের পূর্ববর্তী রেটগুলোর গড় হিসাবে অন্তর্ভুক্ত হবে। সিম্পল অ্যাভারেজ মেথডে হচ্ছে, তোমার মনে করো যখন পণ্য বিক্রি করবা, তোমার পণ্য বিক্রির সময় একমাত্র তোমার গড় নির্ধারণ করতে হবে। কিসের গড়? রেটের গড়। মনে করো তুমি বিগিনিং ব্যালেন্সের রেট হচ্ছে তোমার 10 টাকা করে, এরপরে একটা প্রোডাক্ট ক্রয় করতে হলো 11 টাকা করে, তাহলে এখন তুমি মনে করো 1 তারিখের একটা প্রোডাক্ট, 2 তারিখের একটা প্রোডাক্ট, 3 তারিখের একটা প্রোডাক্ট, 1 তারিখে তোমার 10 টাকা করে মূল্য, এখানে আসবে হলো রেট নির্ধারণ, হ্যাঁ, এই 10 টাকার মূল্য একটা প্রোডাক্ট, এরপর হচ্ছে 11 টাকা মূল্যের একটা প্রোডাক্ট। 3 তারিখে তোমার বলছে পণ্য বিক্রি করবা, এগুলো হচ্ছে ক্রয়ের মধ্যে, এটা হচ্ছে বিক্রি। 3 তারিখে এখন বিক্রি করবে, এখন এই বিক্রি যে করবা কত টাকা দামে বিক্রি করবা সেটা কি তুমি জানো? সেটা হচ্ছে এখন তোমার গড় নির্ণয় করতে হবে। 10 যোগ 11 তা ভাগ দিবা 2 দিয়ে, 10 যোগ 11 ভাগ 2, যে মান আসবে সেই মান দিয়ে তোমার নতুন পণ্য বিক্রি করতে হবে। এইভাবে তুমি এভারেজ নির্ণয় করতে হবে। মনে করে এখন 1 তারিখের পণ্য শেষ বিক্রি করার ফলে, তাহলে 1 তারিখের পণ্য শেষ হলে এই 10 টাকার গড় আর হবে না। এরপরে আবার 4 তারিখে তুমি আরেকটা পণ্য ক্রয় করছো, কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে ক্রয় করছো, হ্যাঁ, 12 টাকা দিয়ে ক্রয় করছো। 5 তারিখে গিয়ে তুমি আবার পণ্য বিক্রি করবা, তখন তোমার গড় কোনটা হিসাব হবে? আগের পণ্য তো শেষ, তো এটা রেট আর আসবে না। এরপরে এটার প্রোডাক্ট আছে, মনে করো 3 তারিখের প্রোডাক্ট আছে, তাহলে এই 11 টাকা আর এই 12 টাকা, এই দুইটা যোগ করে ভাগ দিবা 2 দিয়ে, তাহলে তুমি 3 তারিখে 5 তারিখের সেলস নির্ণয় করতে পারবা, সেলস রেট নির্ণয় করতে পারবা। ওকে, সে এইভাবে আর কি আমাদের গড়গুলো নির্ণয় করতে হবে, আমরা ম্যাথের মাধ্যমে সেটা শিখবো। সো প্যারা নেওয়ার কোনো কারণ নেই। চলো এরপরে হচ্ছে, এটা আমাদের গেল 5 নম্বর। দেখো 5 নম্বর হচ্ছে আমাদের এমনি এগুলো, হিসাবকাল শেষে নির্দিষ্ট পরিমাণ মজুদ রাখতে বলা হলে যদি কম বা বেশি হয় শর্টেজ অথবা ইস্যুর মাধ্যমে সমন্বয় করতে হবে। মনে করে হিসাবকাল শেষে তোমার বলে দিছে যে মজুদ রাখতে হবে কত, নির্দিষ্ট করে যদি বলা হয় নির্দিষ্ট পরিমাণ, মনে করো তোমার ইয়ে হয়েছে বছর শেষে বা হিসাবকাল শেষে তোমার মজুদ আছে হলো 150 ইউনিট, 150 ইউনিট আছে। সেই ক্ষেত্রে তোমাকে ওরা বলছে যে 100 ইউনিট রাখতে, 100 ইউনিট পর্যন্ত মজুদ রাখতে বলছে। তার মানে তোমার কিন্তু বেশি হয়েছে, বেশি হইলে কী করবা? সেটা বিক্রি করে দেবে, সেটা বিক্রি করতে হবে কত টাকা দিয়ে? পূর্বের ক্রয়কৃত মূল্য অনুযায়ী, পূর্বের যে মূল্যটা আছে সেই মূল্য অনুযায়ী তোমার 50 ইউনিট বিক্রি করে দিতে হবে। আর মনে করে এখন তোমার আছে হলো 100 ইউনিট, কিন্তু তোমাকে বলছে যে হিসাবকাল শেষে 120 ইউনিট রাখতে, তার মানে এখন কিন্তু তোমার কম আছে, তাহলে এখন কি করতে হবে? তোমার হলো যোগ করতে হবে, আবার তোমার এখন আরও যোগ করতে হবে, তাহলে তোমার করতে হবে 100 যোগ 20, তাহলে তখন তোমার দুইটা হবে আর কি, সমন্বয় হবে। আচ্ছা, তাহলে এখানে এভাবে আমরা কম বেশি মজুদ থাকলে সেটাকে
নির্দিষ্ট করে বলে দিলে কখনো বাড়াবো কখনো কমাবো, অর্থাৎ বছর শেষে আর কি। এটা আমরা ম্যাথের মাধ্যমে দেখতে পারবো। তাহলে আসো 6 নম্বরে এটা দেখো, এখানে কি বলছে, কস্ট অফ গুডস সোল্ড হিসাব করার ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারচেজ প্রস্তুত করতে হবে। কি কস্ট অফ গুডস সোল্ড হিসাব করার ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারচেজ প্রস্তুত করতে হবে। এটা কীভাবে, মনে করো তোমার কস্ট অফ গুডস সোল্ড মানে কি, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যদি তোমাকে হিসাব করতে বলা হয় কোশ্চেনে, তখন তোমাকে আগে কি করতে হবে, পারচেজ স্টেটমেন্ট অফ পারচেজ প্রস্তুত করতে হবে। অর্থাৎ তোমার যে কোশ্চেনটা দেওয়া থাকবে সে কোশ্চেনে কত কত তারিখে ক্রয় করছে, যত তারিখে ক্রয় করতে সেই ক্রয়গুলো সবগুলো যোগ করা, এটা করাটাই হচ্ছে স্টেটমেন্ট অফ পারচেজ। এগুলো একদমই ইজি, যতগুলো ক্রয় আছে সবগুলো যোগ করে দেবে, শেষ, সেটাই হলো পারচেজ। এরপরে যদি বলে গ্রস প্রফিট হিসাব করতে, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড, তাহলে পারচেজ। যদি বলে গ্রস প্রফিট হিসাব করতে বা মোট মুনাফা, তাহলে কি করব, স্টেটমেন্ট অফ সেলস প্রস্তুত করতে হবে। স্টেটমেন্ট অফ সেলস মানে কি, তোমার যতগুলো বিক্রয় করছে সেগুলো যোগ করে দেবে। কোশ্চেনে দেওয়া থাকবে এত তারিখে বিক্রয় সেলস, এত তারিখে বিক্রয় সেলস, এগুলো তখন সবগুলো সেলস যোগ করা মানে স্টেটমেন্ট অফ সেলস প্রস্তুত করতে হবে, প্রস্তুত করব আমরা। এরপরে বলছে ইন্ডিং ইনভেন্টরি মূল্যায়নের জন্য প্রশ্নে প্রদত্ত পদ্ধতিতে স্টোর লেজার অ্যাকাউন্ট প্রস্তুত করতে হবে। ইন্ডিং ইনভেন্টরি মানে কি, সমাপনী মজুদ নির্ণয় করতে। এটা হলো আমাদের স্টোর লেজার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে আমাদের ওই যে লিফো ফিফো প্রস্তুত করি যে ওইটাই আর কি, যে গড় করে 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 যে লিফো ফিফো প্রস্তুত করে ওয়েট অ্যাভারেজ মেথড ক্যালকুলেশন করে প্রস্তুত করি, ওইটাই হচ্ছে মেইনলি স্টোর লেজার অ্যাকাউন্ট। তার মানে বছর শেষে আমাদের ইনভেন্টরি, দেখো আমাদের কোশ্চেনে বলা থাকে হলো বিগিনিং ইনভেন্টরি, তো বছর শেষে ইনভেন্টরি নির্ণয় করতে হলো অবশ্যই আমাদের পুরাটা করার পরে তো আমরা এন্ডিং ইনভেন্টরি পাবো নাকি। সো এটা হলো আমাদের লিপো পিপো প্রস্তুত করতে বলা হলো আর কি, এগুলোর পুরো পরিপূর্ণ ম্যাথ করলো। এখন আসো এরপরে 7 নম্বরে কি বলছে, মজুদ হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম और পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দাখিলা লিপিবদ্ধ করতে হবে। যদি আমাদেরকে জাবেদা দাখিলা দিতে বলা হয় তাহলে পিরিয়ডিক और পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দাখিলা দিতে হবে। কোশ্চেনে যদি বলে পিরিয়ডিক্যাল তাহলে পিরিয়ডিক্যাল করবা, যদি বলে পারপেচুয়াল তাহলে পারপেচুয়াল করবা, আর যদি কিছু না বলে তাহলে আমাদের যে কোনো একটা মেথডে করলেই হবে, অর্থাৎ জাবেদা দাখিলা দিতে বললে আর কি। এখন আসো আমরা একটা ম্যাথ দেখি। এখানে এখানে কি বলা হয়েছে, দ্য ফলোয়িং পার্টিকুলার্স ডিউরিং জুলাই 2014। জুলাই 1 তারিখ হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স বা বিগিনিং ব্যালেন্স বা ব্যালেন্স বিডি আমরা যখন ম্যাথ করব। সো ওপেনিং ব্যালেন্স হচ্ছে 500 ইউনিট 10 টাকা, এটা হচ্ছে আমাদের বিগিনিং ব্যালেন্স। এরপর হচ্ছে পার্সেস, পার্সেস 3 তারিখে পার্সেস করছে আরও 700 ইউনিট 10 টাকা 50 পয়সা করে। 4 তারিখে ইস্যু করছে, ইস্যু টু ডিপার্টমেন্ট ইস্যু করছে 400 ইউনিট, 7 তারিখে পারচেস করছে 605 ইউনিট 11 টাকা করে। 8 তারিখে আবার ইস্যু করছে বা বিক্রয় করছে, ইস্যুর আরেক নাম কি, বিক্রয়, পারচেজের আরেক নাম কি, রিসিপ্ট বা রিসিপ্ট। এরপরে হচ্ছে ডিপার্টমেন্ট 500 ইউনিট বিক্রি করছে। এরপরে পারচেস করছে 650 ইউনিট 12 টাকা করে। এরপরে আবার ইস্যু করছে 500 ইউনিট, এরপরে আবার ইস্যু করছে 550 ইউনিট। অর্থাৎ এই যে ওপেনিং ব্যালেন্সের সাথে আমাদের পারচেসটা যোগ হবে, ইস্যুটা বিয়োগ হবে, আবার পারচেস যোগ হবে আগের ইউনিটে, না এইখানে যোগ হবে না, অর্থাৎ এখানে যোগ না, এখানে হচ্ছে তোমার ওপেনিং ব্যালেন্স আছে এত, এর পরবর্তীতে আবার যেটা ক্রয় করছে আবার সেটা নিচে লিখতে হবে, ইস্যু করছে এটা এখান থেকে বিক্রি করতে হবে, পারচেস করছে আবার এই তারিখের পণ্যটা নিচে গোডাউনে রাখতে হবে, এইভাবে আর কি। আর যোগ করার ইয়ে হচ্ছে আমাদের ইয়েতে ওয়েটেড অ্যাভারেজ মেথডে, আর হলো সিম্পল অ্যাভারেজ মেথডে। এখানে হচ্ছে আমাদের তারিখ অনুযায়ী প্রোডাক্টগুলো গোডাউনে রাখতে হবে, যোগ বিয়োগ করা লাগবে না। চলো দেখ আমরা এই ম্যাথটার মাধ্যমে বুঝতে পারবো। শুনো, তোমরা ম্যাথ করার সময় মোবাইলটা একটু ঘুরিয়ে দেখবা, আমার এখানে তো এমনি দেখাতে গেলে তোমরা দেখবে না পুরোটা, তো তোমরা একটু মোবাইলটা ঘুরিয়ে দেখলে ফুল দেখতে পারবা, বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রথমে নেম ম্যাটেরিয়াল, অর্ডার নং, এরপরে বিন নং, এরপরে স্টোর লেজার, এটাই হচ্ছে মূলত স্টোর লেজার, এটা নতুন নাম দেখে কেউ ভয় পায় না। স্টোর লেজার মানে হচ্ছে আমাদের এগুলো প্রস্তুত করা। এরপরে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, স্টোর লেজার, এরপরে হচ্ছে ফিফো মেথড। আচ্ছা, তাহলে আমরা এটা কোন মেথড করতেছি, ফিফো মেথড। দেখো আমাদের এখানে কোশ্চেনে কী বলছে, ফিফো মেথড এই নাম্বারে বলছে ড্র, আচ্ছা এখানে বলছে ড্র আপ স্টোর লেজার কার্ড আন্ডার ফিফো মেথড
লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড। তার মানে এখানে আমাদের কিন্তু কয়টা মেথড বলছে, চারটা মেথডে দিয়ে দিছে। তো আমরা এই ম্যাথটার মাধ্যমে আমরা 4টা মেথড ক্লিয়ার করতে পারবো। দেন এরকম যেরকম যত ম্যাথই আসুক সব ম্যাথই তুমি পারবা। ক্লিয়ার? তো আমরা এই ম্যাথটার মাধ্যমে 4টা মেথড দেখব। আজকে দেখো আমরা আজকে ফিফো মেথডটা দেখি। তো ফিফো মেথড মানে কি, আমরা বলছিলাম পাস্ট ইন পাস্ট আউট, আগের মাল আগে যাবে। দেখো ডেট হচ্ছে প্রথমে ডেট, এরপরে অ্যাকাউন্টস টাইটেল, এরপরে পার্সেল অথবা রিসিভড। মনে করো প্রথমে তুমি গড়গুলো কীভাবে করবা, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, এরপরে এই একটা গড় করবা, এরপরে এই একটা গড় করবা, এরপরে এই একটা গড় করবা। আবার প্রত্যেকটা গড়ের মধ্যে 3টা গড় থাকা লাগবে। একটা হলো ইউনিট, এরপরে রেট, এরপরে টাকা। প্রথমটা হচ্ছে আমাদের রিসিভড অথবা পার্সেস, ক্রয় করলে আমাদের টাকাগুলো এখানে বসবে। এরপর একটা হচ্ছে সেলস অথবা ইস্যু, কি সেলস অথবা ইস্যু। এরপর একটা হচ্ছে ব্যালেন্স, লাস্টে যেটা থাকে সেটাই, এটা কি ব্যালেন্স। এরপর প্রত্যেকটা গড়ের মধ্যে আমাদের 3টা গড় হবে, একটা হলো ইউনিট, রেট, এরপরে টাকা। আবার এখানেও ইউনিট, রেট, টাকা। আবার এখানেও ইউনিট, রেট, টাকা। তিনটা গড়ের মধ্যে আমাদের তিনটা করে গড় হবে। ওকে। তো এখন দেখো আমাদের এখানে এই কোশ্চেনে ইউনিট দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে, জুলাই 1 তারিখে ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট, কত টাকা, 10 টাকা করে। 500 ইউনিট 10 টাকা করে। তাহলে এখন দেখে না আমাদের আসো, ওপেনিং যে ব্যালেন্স থাকবে বা ব্যালেন্স বিডি, সেটা সরাসরি আমরা ব্যালেন্সে লিখব। কোথায় লিখব, ব্যালেন্সে। ওপেনিং বা বিগিনিং যেটা থাকবে সেটা সরাসরি আমাদের ব্যালেন্সের ঘরে আসবে। তাহলে কত ইউনিট, 500 ইউনিট 10 টাকা করে বলছে। তাহলে 500 ইউনিট 10 টাকা করে গুণ দাও, তাহলে কত আসে, 5000 টাকা। তাহলে ওপেনিংটা আমাদের গেল 5000 টাকা। এখন আসো জুলাই 3-এ কী বলছে, জুলাই 3-এ বলছে পার্সেল 700 ইউনিটস, টাকা হলো 10 টাকা 50 পয়সা। তার মানে নতুন পণ্য ক্রয় করছে আরও 700 ইউনিট, 10 টাকা 50 পয়সা করে। তাহলে লেখো এই যে পার্সেল আর রিসিপ্ট, এখানে রিসিপ্ট আর পার্সেল একই কথা, তোমরা যে কোনো একটা ইউজ করলে হবে। আমরা দেখানোর জন্য দুটোটাই দিয়েছি, সেলস অথবা ইস্যু, এখানে একটা লিখলে হবে। তাহলে পারচেস করছে হলো 700 ইউনিট, এই ইউনিটের জায়গায় 700 লিখলাম। রেটের জায়গায় হলো 10.50, অর্থাৎ 10 টাকা 50 পয়সা করে কিনছে। তাহলে এটা দ্বারা এটা গুণ করো, 700 ইন্টু 10.50, তাহলে আসে হলো 7350 টাকা। হ্যাঁ, তাহলে কত টাকার পণ্য ক্রয় করছে, 700 ইউনিট 7350 টাকা। এখন আগের যে প্রোডাক্ট আছে, আমরা তো আগের প্রোডাক্ট বিক্রি করিনি, তার মানে এটা আছে না, এটা নিচে নামাতে হবে। এই যে 510 5000, এটা নিচে নামাবা পরবর্তী ইয়েতে। তো 510 5000 এটা নামাইলাম। নতুন করে কত কিনছি, আবার নতুন করে 700 ইউনিট কিনছি, এই যে 700 ইউনিট, এরপর 10.50, এরপর 7350। যেটা নতুন কিনবো সেটা আবার এখানে যুক্ত করব। অর্থাৎ গোডাউনে আবার আমার নতুন করে এত টাকার পণ্য ঢুকছে। গোডাউনে আগের পণ্য ছিল এটা, গোডাউনে নতুন করে আবার ঢুকছে এটা। ওকে, ক্রয় করার ফলে। এখন আসুন জুলাই 4 তারিখে কী বলছে, ইস্যুড টু ডিপার্টমেন্টের কাছে কী করছে, ইস্যু করছে বা বিক্রয় করছে কত ইউনিট, 400 ইউনিট, 400 ইউনিট বিক্রয় করছে। তাহলে এখন বিক্রয় করতে হবে। ফিফো মেথডে আমরা কি বলছি, আগের মাল আগে বিক্রি করা, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আগে কোনটা আমাদের গোডাউনে ছিল, আগে যেটা ছিল ওইটা আগে বিক্রি হবে। তো 400 ইউনিট এখন কত টাকা, এই যে সেলসের জায়গায় আমাদের এখানে আসবে, ইস্যুর করে এখনটা এটা বসবে, এই 400 ইউনিট। দেখো এখানে আমাদের আগের মাল হচ্ছে 500, পরের মাল হচ্ছে 700। তো আমাদের যেহেতু এটা ফিফো মেথড, তার মানে আগের মাল বিক্রি করতে হবে। তো এখান থেকে যদি আমরা 400 ইউনিট বিক্রি করে দেই, তাহলে আরও থাকে 100 ইউনিট। হ্যাঁ, তাহলে আগে 400 ইউনিট বিক্রি করবে, এই যে 10 টাকা করে। কেউ দেখবে আবার এটা দিয়ে করো না, এটা হচ্ছে পরের মাল, তো এটারটা রেট হবে না। আমরা এখন প্রথম মালটা বিক্রি করতেছি 400 ইউনিট, এই যে 500 থেকে 400 ইউনিট বিক্রি করতেছি 10 টাকা করে। তাহলে কত, 400 ইন্টু 10, 4000 টাকা। ওকে, তাহলে 400 ইউনিট বিক্রি করে দিলে এখন আমাদের কী থাকে বলো, 400 ইউনিট বিক্রি করে দিলে এখন আমাদের কী থাকে, এই যে এখান থেকে আমরা 500 ইউনিট থেকে 400 ইউনিট বিক্রি করেছি, 100 ইউনিট থাকে। এই যে দেখো পরবর্তী ইয়ারে আমাদের কিন্তু এই প্রথম মালটা এখন আর 500 নয়, 100 ইউনিট আসা, কারণ এখান থেকে 400 ইউনিট আমরা বিক্রি করে দিছি না, যার কারণে এখানে 100 ইউনিট থাকে 10 টাকা, এরপরে 1000, 100 ইন্টু 10, 1000 টাকা। এরপরে হচ্ছে আমাদের যে আগের মালটা ছিল এটা কিন্তু এখনও আছে, এটা কিন্তু এখনও আছে এখানে। এরপরে দেখো 7 তারিখে কী বলছেন, 7 তারিখে আবার পণ্য ক্রয় করছে, পারচেস করছে 605 ইউনিট, 11 টাকা করে, 11 টাকা করে
605 ইউনিট আবার ক্রয় করছে। তাহলে এটা এখন আবার নতুন মাল আমাদের গোডাউনে ঢুকছে। তাহলে আগে পার্সেলে লেখো 605, এরপরে 11, তাহলে গুণ করলে হয় 6,655 টাকা। এটা নতুন মাল। তার আগের মাল আছে আমাদের 100 ইউনিট 10 টাকা করে 1000। আবার এরপরে আগের মাল এটা 700 ইউনিটও আছে পুরোটা। 700 ইন্টু 10.50 7,350। নতুন মাল আবার ঢুকতে হলো 605 ইউনিট 11 টাকা করে 6,655। নতুনটা আবার আমাদের এখানে আসছে। ওকে, তাহলে 7 তারিখ পর্যন্ত আমরা দেখলাম আমাদের এই মালগুলো আছে। এখন দেখো এরপরে 8 তারিখে এখন আমাদের আবার ইস্যু মানে কি বিক্রি করছে, আবার ইস্যু করছে 500 ইউনিট, আবার ইস্যু মানে বিক্রি করছে আবার 500 ইউনিট। তাহলে আগের মাল আগে বিক্রি করতে হবে 500 ইউনিট। এখন আগের মাল আমাদের কত আছে দেখো, আগের মাল আছে হলো 100 ইউনিট। 100 ইউনিট 10 টাকা করে 1000, এটা প্রথমে লিখে ফেলো। তো 100 ইউনিট আমরা বিক্রি করছি, আরও 400 ইউনিট বিক্রি করতে হবে। তো এটা তো এখন আমাদের শেষ, নতুন করে 400 ইউনিট কোনটা থেকে নিব, পরবর্তীটা থেকে। তাহলে 700 থেকে এখন 400 ইউনিট নিতে হবে। 700 ইউনিট থেকে 400 ইউনিট নিতে হবে। 400 ইন্টু 10.50, রেট কত 10.50, তাহলে 400 ইন্টু 10.50 দিলে 4,200 টাকা। 4,200 টাকা। তাহলে এখন আমাদের মাল থাকে কত, বলো? এখন আমাদের মাল থাকে হলো তোমার 700 ইউনিট, এটা তো শেষে, এখান থেকে 400 ইউনিট শেষ, এখানে থাকে 300 ইউনিট। তো 300 ইন্টু 10.50 দেয়, তাহলে 3,150। এই মালটা 300 ইউনিট আছে। পরের মালটা ফুল আছে 605 ইউনিট 11 টাকা করে, এটা আবার ফুল আছে। তো 605 ইন্টু 11 দিলে 7,350। এটা আমাদের এই পর্যন্ত গেল। আচ্ছা এরপরে এখানে আমাদের একটু মিস্টেক হচ্ছে, সেটা হলো এই যে এখানে 500 ইউনিট না, এখানে 100 ইউনিট হবে, কারণ এখান থেকে তো আমরা 400 ইউনিট বিক্রি করে দিয়েছি। তো এখানে হবে আমাদের 100 ইউনিট, 400 ইউনিট বিক্রি করার ফলে। তো তাহলে এখানে 100 ইউনিট কত হবে, 1000 হবে। এখানে 100 ইউনিট 1000 টাকা হবে। তারপরে আমরা কি করছি, এটা নিচে নামাইছি। আগের 100 ইউনিট আসিল, এরপরে 700 ইউনিট আসিল, আবার নতুন করে আমরা ক্রয় করছি যেটা, সেটা আবার আমরা এখানে ইনক্লুড করছি। তো এখানে জাস্ট আমাদের 100 ইউনিট হবে, যেহেতু 400 ইউনিট বিক্রি করছে। পরবর্তীতে আমরা সেটা নিচে নামাইছি। ওকে, আচ্ছা এরপরে আসো, তাহলে 7 তারিখ পর্যন্ত আমাদের গেল। 7 তারিখ নাকি 8 তারিখ পর্যন্ত আমাদের গেছে। এখান থেকে আমাদের 500 ইউনিট আমরা বিক্রি করছি। প্রথমে আমাদের এই মালটা শেষ করছি আমরা, এরপর হচ্ছে তোমার বাকিতে 400 ইউনিট 700 ইউনিট থেকে নিছে। তো যে ইউনিট থেকে নিব সেটার রেট হবে আর কি। সো 10.50 দিয়ে 4200 টাকা। তাহলে এখানে থাকে, এটা আমাদের শেষ, এখানে থাকে আরও 300 ইউনিট। 300 ইন্টু 10.50 দিলে আসে 3150 টাকা। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার 600 ইউনিট এটা ফুল থাকে, এটা আমরা লিখে দিলাম। এরপরে দেখো আবার 12 তারিখে কী করছে, আবার 12 তারিখে পারচেস করছে 650 ইউনিট 12 টাকা করে। তাহলে এই মালটা আবার নতুন করে ঢুকবে, আগেরটার সাথে যোগ হবে, অর্থাৎ আগেরটার সাথে নিচে লিখবো। এই যে দেখো 12 তারিখে পারচেস কত, আগেরগুলো আমরা নিচে নামাই দেবো। এই যে 300 টাকারটা নামাইছি, 600 টাকারটাও নামাই, 605 টাকা 5 ইউনিটেরটাও নামাইছি। এরপরে নতুন আবার আমাদের পার্সেস। আচ্ছা এখানে পার্সেসের এটা লিখতে হয়ে গেছে, তা কত 650 ইন্টু 12, 650 12, তাহলে 7,800। অর্থাৎ পার্সেস করছি মানে আমাদের কিন্তু এখানেও লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এখানেও লিখতে হবে। হ্যাঁ, পার্সেসের ইয়েতে। তাহলে এই মালটা আবার আমাদের নতুন করে এখানে হয়েছে, ইনক্লুড হয়েছে। এই যে 650 ইন্টু 12, এরপরে 7,800 টাকা হয়। ওকে, তাহলে আমাদের পার্সেসটা আবার আমরা এখানে যুক্ত করছি। এখন দেখো 12 তারিখে গেল। 20 তারিখে কী হয়েছে, ইস্যু টু ডিপার্টমেন্ট আবার ইস্যু করছে 500 ইউনিট, বিক্রি করছে 500 ইউনিট। তাহলে 20 তারিখে দেখো ইস্যু, এই যে এখন আমাদের আগের 500 ইউনিট আমাদের বিক্রি করতে হবে। তো আগের মাল আগে বিক্রি করতে হবে। আগের কত আছে দেখো, প্রথমে আছে আমাদের 300, আমরা প্রথমেই 300 বিক্রি করে দিলাম। 300 বিক্রি করে দিলাম, 10.5 করে এরা গেল শেষ। এরা তাহলে 500 ইউনিট বিক্রি করার কথা, 300 আগের আসলে এটা শেষ। এরপর আরও 200 বিক্রি করতে হবে। তো আরও 200 বিক্রি করবো পরেরটা থেকে। তাহলে পরেরটা থেকে আরও 200 বিয়োগ করে 11 টাকা করে, 200 ইন্টু 11, তাহলে 2200 টাকা। তাহলে এখান থেকে 200 বিক্রি করে দিলে আর কত থাকে, এটা তো শেষ। এখানে 605 থেকে 200 বিক্রি করে আরও থাকে 405 ইউনিট। এই যে 405 ইউনিট, 405 ইউনিট 11 টাকা করে, 4,455 টাকা।
আর এটা ফুল থাকে 650 ইন্টু 12 7800। এই প্রোডাক্টটা আমাদের ফুল থাকে, সো এটা আমরা লিখে দিলাম 605 12 এরপরে 7800 টাকা। তাহলে 12 তারিখে আমাদের গেল 500 ইউনিট বিক্রি করলাম। এরপরে 24 তারিখে কী হয়েছে, 20 তারিখেরটা আমাদের গেছে 500 ইউনিট। 24 তারিখে হলো আবার ইস্যু করছে, আবার বিক্রি করছে কত, 585 ইউনিট বিক্রি করছে আবার। তাহলে দেখো 20 তারিখ গেল, 24 তারিখ আবার ইস্যু করছে 585 ইউনিট। এখন আমাদের মাল আছে কোনটা কোনটা দেখো, এইখানে আমাদের 405 ইউনিট আছে, আমাদের কত করতে বলছে 585 ইউনিট। তা আগে আমরা 405 ইউনিট বিক্রি করে দিই, আগেরটা 405 ইন্টু 11 4455, এটা বিক্রি করে দিলাম প্রথম মালটা। তাহলে 555 থেকে আমরা 405 ইউনিট বিক্রি করলে আর কত ইউনিট থাকে, আর কত ইউনিট থাকে, আরও হলো তোমার 145 ইউনিট থাকে। তাহলে এখন 145 ইউনিট থাকে, এটা কোনটা থেকে বিক্রি করব বলো, এটা কোনটা থেকে বিক্রি করব? এটা তো আমাদের বিক্রি করা শেষ, তাহলে পরেরটা থেকে আমাদের আরও 145 ইউনিট বিক্রি করতে হবে। তো 605 থেকে 145 ইউনিট বাদ দেয়। আচ্ছা আগে আমরা ক্যালকুলেশনটা করে নিই, 605 থেকে আমরা কত ইউনিট নিব, 145, কত টাকা রেটে, 12 টাকা রেটে। এই যে 145 ইন্টু 12 কত, 1740 টাকা। এখন আসো, এই মালটা আমাদের বিক্রি হয়ে গেছে, 2 নম্বর মাল থেকে আমরা 145 ইউনিট নিয়েছি, তাহলে এটার মধ্যে আরও কত ইউনিট থাকে, 505 ইউনিট থাকে। 145 নেওয়ার পরে 505 ইউনিট থাকে, এই যে। তো 505 ইউনিট 12 টাকা করে হয় 6060 টাকা। আর এটাই হলো আমাদের অ্যান্সার, এই যে নিচে এইভাবে দিয়ে দেবো 505 এরপরে হলো 660, এত ইউনিট এত টাকা করে, এত টাকা হয়েছে। ওকে, এটাই হলো আমাদের তোমার এন্ডিং ব্যালেন্স আর কি। বিগিনিং ব্যালেন্স হলো এটা, আর এন্ডিং ব্যালেন্স হলো এটা, 505 ইউনিট 6600 টাকা। ওকে, তো আশা করছি তোমরা ফিফো মেথডটা বুঝতে পারছো। আমি আবারও যদি একটু বলে দিই, ফিফো হচ্ছে আগের মাল আগে বিক্রি করবে। তোমার গোডাউনে যত মাল আসুক, একটার পরে একটা আসবে, 1 তারিখের পরে আরেক তারিখে আরেক মাল ঢুকবে, কিন্তু তোমার ফাইফো মেথডে বিক্রি করার ক্ষেত্রে আগে যে মালটা আসবে সেটা বিক্রি করবা। হ্যাঁ, আগে যে মালটা আসবে সেটা বিক্রি করবা, এরপরে নতুন করে মাল ক্রয় করলে আবার সেটা এখানে লিখতে হবে, আবার নতুন করে আরেকটা কিনলে আবার নিচে লিখতে হবে। এরপরে বিক্রির কথা বলে প্রথমে এটা যাবে, এরপরে এটা যাবে, এরপরে এটা, এভাবে যত মাল বিক্রি করতে বলবে আগের মাল শেষ করে করে আমাদের বিষয়গুলো করতে হবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।